Dear students, welcome to the online study on research methodology, course number 242205 for honors fourth year students of economics of National University of Bangladesh. And this is Farooq Azam Muhammad Abdul Salam, Associate Professor, Department of Economics, Government Rojlal College, Khulna. শিক্ষার্থীরা আমরা আজকে রিসার্চ মেথোডোলজি তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ আলোচনা পর্যবেক্ষণ পদ্ধতি বা অবজারভেশন মেথড নিয়ে আলোচনা করব। সাধারণভাবে কোনো ঘটনা দেখা বা অবলোকন করাকেই পর্যবেক্ষণ বলে, কিন্তু বৈজ্ঞানিক অর্থে বিশেষ উদ্দেশ্য নিয়ে নির্দিষ্ট কোনো বিষয়বস্তু বা ঘটনাকে সুশৃঙ্খলভাবে দেখা বা অবলোকন করা এবং লিপিবদ্ধ করাই হচ্ছে পর্যবেক্ষণ। পিভি ইয়াং এর মতে দৃশ্যমান বিষয়কে সুশৃঙ্খলভাবে দেখাকেই পর্যবেক্ষণ হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে। বার্নার্ড এস ফিলিপসের মতে উপাত্ত সংগ্রহের জন্য পর্যবেক্ষণ পদ্ধতি এমন একটি কৌশল যাতে অনুসন্ধানকারীকে সরাসরি প্রশ্ন জিজ্ঞেস না করে কেবল চাক্ষুষ দেখে তথ্য সংগ্রহ করা যায়। পর্যবেক্ষণ কিছু শর্ত রয়েছে, সেগুলি হচ্ছে: প্রথম, গবেষণার উদ্দেশ্যে পর্যবেক্ষণ ব্যবহার করা হবে। দ্বিতীয়, সুশৃঙ্খলভাবে পরিকল্পনা মাফিক হতে হবে। তৃতীয়ত, পর্যবেক্ষণকৃত তথ্যের পাকা দলিল থাকবে। এবং চতুর্থত, যথাযথ নিয়ন্ত্রণের মাধ্যমে তথ্যের যথার্থতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে হবে। তাহলে আমি আবার বলছি, প্রথম হচ্ছে গবেষণার উদ্দেশ্যে পর্যবেক্ষণ ব্যবহার হবে। দ্বিতীয়, সুশৃঙ্খলভাবে পরিকল্পনা মাফিক হতে হবে। তৃতীয়, পর্যবেক্ষণকৃত তথ্যের পাকা দলিল থাকবে। এবং চতুর্থত, যথাযথ নিয়ন্ত্রণের মাধ্যমে তথ্যের যথার্থতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে হবে। এরপরে আমরা আলোচনা করব পর্যবেক্ষণের সুবিধা, অ্যাডভান্টেজেস অফ অবজারভেশন। পর্যবেক্ষণের 10টি সুবিধা বা অ্যাডভান্টেজ রয়েছে, সেগুলি হচ্ছে: 1, তথ্যের নিরপেক্ষতা। পর্যবেক্ষণ ক্ষেত্রে আমরা যে তথ্য সংগ্রহ করব সেটি অবশ্যই নিরপেক্ষ হতে হবে। যে গবেষক বা পর্যবেক্ষণ সংগ্রহকারীরা নিজেদের ইচ্ছা মতো, নিজেদের সুবিধা মতো তথ্য সংগ্রহ করবে, যে গবেষণার ফলাফল এমন চাই এমন তথ্য নিব, এমনটি করলে হবে না। এই জন্য তথ্যের নিরপেক্ষতা থাকতে হবে। নিরপেক্ষ থাকে। লুক্কায়িত ভাবধারা উন্মোচন, অর্থাৎ যে বিষয়ে গবেষণা করা হচ্ছে সেই বিষয়ের যদি এমন কোনো বিষয় এর পূর্বে উন্মোচিত হয়নি, এর আগে কেউ জানতো না, এমন কিছু তথ্য আমরা পর্যবেক্ষণের মাধ্যমে পেয়ে থাকি। তৃতীয় হচ্ছে অবিকৃত তথ্য সংগ্রহ। তথ্য সেটি প্রাথমিক উৎস হোক, সেটি মাধ্যমিক উৎস হোক, যে উৎস থেকে সংগ্রহ করা হোক না কেন, সেটি অবিকল যেভাবে সেখানে রয়েছে ঠিক সেভাবে অবিকৃত অবস্থায় তাকে সংগ্রহ করে সংরক্ষণ করতে হবে। চতুর্থ, স্পর্শকাতর বিষয়ে অনুমোদন। তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে স্পর্শকাতরতা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটিকে মাথায় রেখে পর্যবেক্ষণ করতে হয়। এই জন্যে কোন কোন বিষয় স্পর্শকাতর আছে গবেষণার ক্ষেত্রে, প্রশ্ন তথ্য সংগ্রহ করতে গেলে কি কি বিষয় স্পর্শকাতর প্রশ্ন করলে সে প্রশ্ন উত্তর পাওয়া যাবে কিনা, বা সেখানে ব্যক্তিগত সম্মান, ধর্মীয় অনুভূতি বা সততা অসততা, এরকম অনেক বিষয় থাকে। এই সমস্ত বিষয় অনুমোদনের বিষয়টি পর্যবেক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পঞ্চম হচ্ছে বিশেষ শ্রেণীর তথ্য সংগ্রহ। তথ্য যদি আমরা সংগ্রহ করতে চাই, আমরা তথ্য নিরপেক্ষ হবে, আবার বিশেষ শ্রেণীর তথ্য সংগ্রহ। তার অর্থ হচ্ছে যে গবেষণার ক্ষেত্রে যদি তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে কিছু কিছু তথ্য আছে সেগুলো বিশেষ শ্রেণীর মধ্যে পড়ে, বিশেষ কার্যক্ষেত্রে সেগুলো ব্যবহার করা হয়, সেই বিশেষ তথ্যগুলিকেও এই পর্যবেক্ষণের মাধ্যমে সেখানে সংগ্রহ করার তাগিদ থাকে। ষষ্ঠ, দক্ষতা ও অভিজ্ঞতার সংমিশ্রণ। পর্যবেক্ষণের ক্ষেত্রে কোন কোন তথ্য সন্নিবেশিত হবে, কোন কোন তথ্য সন্নিবেশিত হবে না, কোন কোন তথ্য সঠিকভাবে সংগ্রহ করা হবে, এগুলো নির্ভর করে পর্যবেক্ষণের
দক্ষতার উপরে, এবং যারা পর্যবেক্ষণ করছেন, যারা গবেষণা করছেন বা তথ্য সংগ্রহ করছেন তাদের অভিজ্ঞতার উপরে। দক্ষতা এবং অভিজ্ঞতা এই দুইটা সংমিশ্রণ পর্যবেক্ষণ অত্যন্ত বড় একটি সুবিধার বিষয়। সপ্তম, সামাজিক অনুষঙ্গ পর্যালোচনা করা। একটি পর্যবেক্ষণের ক্ষেত্রে সামাজিক নানাবিধ ঘটনা সম্পর্কিত থাকে। তো সেই কোন কোন ঘটনা কোন কোন পর্যবেক্ষণকে কীভাবে প্রভাবিত করবে সেগুলা পর্যবেক্ষণের পূর্বেই, তথ্য সংগ্রহের পূর্বেই সেগুলো পর্যালোচনা করে নেওয়া দরকার, পর্যালোচনা করে নেওয়া হয়। এটি একটি সুবিধার বিষয়। 8 নম্বর হচ্ছে রিপোর্ট করা। পর্যবেক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে যে তথ্য সংগ্রহ করে প্রাথমিকভাবে একটি রিপোর্ট পর্যবেক্ষণের মাধ্যমে প্রদান করা যেতে পারে। নবম হচ্ছে নমনীয় ফ্লেক্সিবল মেথড। পর্যবেক্ষণ মাধ্যমে কোনো কঠোরতা অবলম্বন করা হয় না, একটা নমনীয়তা থাকে। অর্থাৎ আমরা তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে নমনীয় হই, যে এই অমুক সিদ্ধান্ত না নিলে, অমুকভাবে উত্তর না দিলে আমরা উত্তরটা গ্রহণ করবো না, এমনটা নয়। যে একজন ব্যক্তি সে আয়সঙ্গত তথ্যটা যত সে মানে গোপন করতে চাচ্ছে, আমরা চেষ্টা করি তার কাছ থেকে তথ্য সংগ্রহ করার জন্য এমনভাবে কৌশলী প্রশ্ন গ্রহণ করব যে প্রশ্নে সে তার উত্তরটা দিয়ে ফেলবে, সে বুঝতে পারবে না। এইভাবে নমনীয় পদ্ধতি গ্রহণ করতে হবে। 10 নম্বরে গবেষণার শুভ সূচনা। অর্থাৎ পর্যবেক্ষণের গবেষণার প্রথম বিষয় হচ্ছে পর্যবেক্ষণ। সঠিক পর্যবেক্ষণ হচ্ছে সঠিক গবেষণার শুভ সূচনা। এরপরে পর্যবেক্ষণ অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজ অফ অবজারভেশন। দীর্ঘসূত্রিতা প্রথম অসুবিধা, কারণ অনেক সময় পর্যবেক্ষণের ক্ষেত্রে অনেক সময় কেমন হয়, দীর্ঘসূত্রিতা দেখা দেয়। 2, নিয়ন্ত্রণের অভাব। অনেক সময় পর্যবেক্ষণ গ্রহণ করার ক্ষেত্রে বা পর্যবেক্ষণের ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকে না, যে কোন পদ্ধতি গ্রহণ করব, কোন তথ্য গ্রহণ করব, অনেক সময় নিয়ন্ত্রণ হয়ে পড়তে পারে, এটি অসুবিধা। প্রয়োগের অযোগ্যতা। আমরা তথ্য সংগ্রহ করে সেটা যতভাবে প্রয়োগ না করতে পারি, সেই তথ্যের প্রয়োগের অযোগ্যতা দেখা দেয়। 4, সংখ্যাগত ত্রুটি থাকতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ অসুবিধা, যে আমরা তথ্য সংগ্রহ করলাম, সেটি দেখা যাচ্ছে যে গবেষণার যে স্যাম্পল তা যতটুকু পর্যন্ত না করতে পারে। 5, বহুমুখী উপাদানের প্রভাব থাকতে পারে। একটা পর্যবেক্ষণে আমরা একটা উদ্দেশ্যে সংগ্রহ করে দেখি, সেটার মধ্যে অন্যান্য উপাদানগুলো সেখানে প্রভাব বিস্তার করা শুরু করেছে। 6, নমুনার স্বল্পতা। অনেক সময় পর্যবেক্ষণ ক্ষেত্রে নমুনার স্বল্পতা একটি সমস্যা তৈরি করতে পারে। 7, পক্ষপাতিত্ব। তথ্য নিরপেক্ষতা না হয়ে যদি অনিরপেক্ষ হয়, তাহলে সেখানে পক্ষপাতিত্ব দেখা দিতে পারে, এতে গবেষণার ফলাফল ব্যাহত হতে পারে। 8, দীর্ঘসূত্রিতাও যেহেতু আছে, তো এটি অনেক সময় ব্যয়বহুল হয়ে যায় পর্যবেক্ষণ। 9, জনমত যাচাই, দৃষ্টিভঙ্গি, পরিমাপ ও ভবিষ্যৎ পরিকল্পনায় এটি ততটা কার্যকর নয়। পর্যবেক্ষণের বৈশিষ্ট্য। পর্যবেক্ষণের অনেকগুলি বৈশিষ্ট্য আছে। প্রথম হচ্ছে নিয়মতান্ত্রিকতা। অবশ্যই পর্যবেক্ষণ নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করতে হবে, এক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটলে চলবে না। নির্বাচন, আমাদের তথ্য উপাত্ত নির্বাচনের বিষয়টি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয়। 3, উদ্দীপ্তকরণ। এটা পর্যবেক্ষণ উদ্দীপ্তকরণের বা মোটিভেশনের একটি বিরাট ক্ষমতা থাকে। 4, ধারণ ক্ষমতা। এটি তথ্য সংগ্রহ করে এটি গবেষণা কাজে লাগানোর মতো ধারণ ক্ষমতা গবেষকের থাকতে হবে। 5, পরিমাপক, উপযুক্ত পরিমাপক, যে আমি কি ইয়ারস্টিক, কি মেজারমেন্ট, কি চলক ব্যবহার করবো, তার পরিমাপক কী হবে, সেটি খুব গুরুত্বপূর্ণ। 6, সাংকেতিকীকরণ। আমরা সিম্বলাইজেশন করি, ভেরিয়েবল বা চলক ইত্যাদি নামকরণ করি, সেটি এখানে করতে হবে। 7, উদ্দেশ্যহীনতা। এটা পর্যবেক্ষণ একটা নির্দিষ্ট উদ্দেশ্যে এটা কাজটা করতে হবে এমনটা না, গবেষণার জন্য নিরপেক্ষ পর্যবেক্ষণ নিয়ে উদ্দেশ্যহীনভাবে কাজ করতে হয়। 8, নমনীয়তা। এটি আমরা আগেও দেখেছি, এটি সুবিধার মধ্যে ছিল নমনীয়তা। 9, নির্ভরশীলতা। এখানে নির্ভরশীলতা থাকতে হবে। এখানে একটির সাথে একটি বিষয়ের সাথে একটি বিষয় নির্ভরশীল হতে পারে, বহুমাত্রিকতা থাকতে পারে, সমাজে অনেকগুলো অনুষঙ্গ একে অপরের উপর নির্ভরশীল হতে পারে, নির্ভরশীলতা থাকবে। 10, অন্তর্নিহিত দৃষ্টিভঙ্গির বিকাশ হতে হবে। গবেষকের যে বিষয়টি গবেষণা করতে চান, তার লুক্কায়িত ভাব দ্বারা অন্তর্নিহিত যে বিষয়, সেটিকে এখানে পর্যবেক্ষণের মাধ্যমে সেটি বিকাশ ঘটতে হবে। 11 হচ্ছে উদ্দেশ্যমুখী গবেষণা। একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে গবেষণা করা হয়, এই জন্য পর্যবেক্ষণেরও যেহেতু সূচনা গবেষণার, এই জন্য এটি একটি উদ্দেশ্যমুখী হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের আলোচনা। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।